হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রভাত মণ্ডল। আজকে আমরা ফিজিক্স ক্লাস 11-এর অর্থাৎ ভলিউম 1-এর কাইনেমেটিক্স অর্থাৎ সরলরৈখিক গতি বা একমাত্রিক গতি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, প্রথমেই কাইনেমেটিক্সে যেটা শিখতে হবে বা সরলরৈখিক গতিতে যেটা শিখতে হবে সেটা হচ্ছে স্থির বস্তু এবং সচল বস্তু কাকে বলে। দেখো, স্থির বস্তু আর সচল বস্তু, একটা হচ্ছে স্থির আর একটা হচ্ছে সচল। ঠিক আছে, মানে এটার গতি নেই আর এটার গতি আছে। দেখো, স্থির বস্তু, ধরো একটা বাস আছে, রাস্তার উপরে একটা বাস দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তাই এই বাসটা হচ্ছে এখন স্থির, এই বাসটা হচ্ছে এখন স্থির আছে। কিন্তু বাসটা যদি এখান থেকে এখানে চলে যায়, তাহলে কি হলো? একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে গেল, মানে অবস্থান পরিবর্তন করলো, মানে অবস্থান পরিবর্তন করলো, সময়ের সঙ্গে অবস্থান পরিবর্তন করলো। তাহলে কি হলো? এটা সচল বস্তু হয়ে গেল। ঠিক আছে, তাহলে বোঝা গেল সময়ের সঙ্গে স্থান পরিবর্তন যদি করে তবে সেটা গতিশীল বা সচল বস্তু। দেখো, এবার হচ্ছে গতিশীল বা স্থির এটা আমরা কীভাবে বুঝবো। ধরো একটা বাস আছে, এই বাসটা যে চলছে এটা আমরা কীভাবে বুঝবো? যদি আমরা এখান থেকে দাঁড়িয়ে দেখি, বাস স্ট্যান্ড থেকে দাঁড়িয়ে দেখি, তাহলে কী দেখবো? যে বাসটা এইদিকে যাচ্ছে। তাহলে এখানে আমি স্থির আছি, এখানে আমি হচ্ছে স্থির, আর এটা হচ্ছে সচল, মানে বাসটা সামনের দিকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি হচ্ছে স্থির, বাসটা সামনের দিকে যাচ্ছে, মানে আমার সাপেক্ষে বাসটা সামনের দিকে যাচ্ছে। তাহলে এটা কি হলো? সচল, এবং আমি স্থির। তাহলে আমি হচ্ছে কি? নির্দেশতন্ত্র। আমি হচ্ছে কি? নির্দেশতন্ত্র। ঠিক আছে, তাহলে আমার সাপেক্ষে বাসটা চলছে। এবার ধরো বাসে অনেক যাত্রী বসে আছে, তাহলে আমি কি দেখবো? আমি দেখবো বাসটাও সামনের দিকে যাচ্ছে এবং তার সঙ্গে যে যাত্রীগুলো আছে, এটা এই তিনজনও যাচ্ছে। ঠিক আছে, তার মানে এখানে সবাই হচ্ছে সচল। আবার বাসটা কি দেখবে? বাসে যারা বসে আছে তারা কি দেখবে? যে আমি উল্টো দিকে চলে যাচ্ছি, আমি দাঁড়িয়ে আছি কিন্তু এদের সাপেক্ষে কি আমি দেখবো উল্টো দিকে চলে যাচ্ছি, মানে আমি এখানে সচল হয়ে যাব, এরা তখন কি হয়ে যাবে? স্থির হয়ে যাবে। আবার বাসে যে বসে আছে সবাই, এই ধরো প্রথম ব্যক্তি, এই ধরো দ্বিতীয় ব্যক্তি, এই ধরো তৃতীয় ব্যক্তি, তাহলে এরা কি দেখবে? এরা দেখবে এরা পরস্পর স্থির বসে আছে। এরা কি দেখবে? এরা পরস্পর স্থির বসে আছে, মানে এরা কেউ কাউকে গতিশীল অবস্থায় দেখবে না, এরা পরস্পরকে স্থির অবস্থায় দেখবে। ঠিক আছে, তাহলে স্থির সচল এগুলো আমরা কীভাবে নির্ণয় করছি? একটা নির্দেশতন্ত্রের সাহায্যে আমরা নির্ণয় করছি। ঠিক আছে, এবার দেখো, নির্দেশতন্ত্র বা গতি, ঠিক আছে, এইগুলো হচ্ছে তিন ভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে একমাত্রিক, তারপরটা হচ্ছে দ্বিমাত্রিক, তারপরটা কি? ত্রিমাত্রিক। এই তিনটেকেই তিনটে নির্দেশতন্ত্র আছে। দেখো, একমাত্রিক মানে তো বুঝতেই পারছো যে সেখানে একটা কিছু থাকবে, দ্বিমাত্রিক মানে দুটো, ত্রিমাত্রিক মানে তিনটে। ঠিক আছে, তাহলে আমরা এখানে একমাত্রিকটাকে নিয়ে আলোচনা করি। দেখো, একমাত্রিক, একমাত্রিক নির্দেশতন্ত্র। দেখো, মনে করো একটা সরলরেখা, এই একটা সরলরেখা, মনে করো এই সরলরেখায় একটা বস্তু সামনের দিকে যাচ্ছে, এটা হচ্ছে একমাত্রিক। বা একমাত্রিকটা কীভাবে বুঝবো? একমাত্রিক মানে একটাই সরলরেখা থাকবে। যেমন ধরো এটা একটা লম্বা দড়ি, ঠিক আছে, এটা একটা লম্বা দড়ি, এই দড়ির উপর কি একটা কাগজ, ধরো একটা বই, সেটা কি এরকম রাখা যাবে? না, রাখা যাবে না। ঠিক আছে, তাহলে এটা শুধু এর একটা দিক বোঝাচ্ছে, শুধু একটা দিকই বোঝাচ্ছে, তাহলে সেটা হলো কি? একমাত্রিক। দ্বিমাত্রিকটা কীভাবে করবে দেখো, দ্বিমাত্রিক, দ্বিমাত্রিক কী হবে? এটা তার মানে একদিকটা একটা সরলরেখা পেলাম, তার সঙ্গে অন্য দিকে একটা সরলরেখা পেলাম, মানে এখানে দুটো পেলাম, দুটো সরলরেখা পেলাম, একটার সঙ্গে একটা লম্ব 90 ডিগ্রি আছে। এটা তোমরা গ্রাফ করার সময় শিখেছো, মানে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। তাহলে কী পেলাম? একটা তল পেলাম, তল। এবার যদি এখানে একটা বই রাখি, মানে টেবিলের ওপর একটা বই আছে, থাকবে, অবশ্যই থাকবে, কারণ দুদিকে আছে, একদিকে হচ্ছে দৈর্ঘ্য, একদিকে প্রস্থ। ঠিক আছে, তাহলে দুটো তল পেলাম, একটা তল পেলাম,
এক্স আর ওয়াই, ঠিক আছে? তাহলে এটা দ্বিমাত্রিক। আর ত্রিমাত্রিক তাহলে কীভাবে হবে? ত্রিমাত্রিক, ত্রিমাত্রিক দেখো যেমন ছিল এক্স ওয়াই, এটা এক্স, এটা ওয়াই, দুটো থাকলো এবং তার সঙ্গে আরেকটা আসবে, তার সঙ্গে আরেকটা আসবে। যেমন যেমন কীভাবে হবে? যেমন ধরো এখানে একটা বস্তু আছে, ঠিক আছে? তাহলে কী হবে? এটা এখান থেকে একটা নির্দিষ্ট দূরত্বে গেছে, এখান থেকে একটা নির্দিষ্ট দূরত্বে গেছে, আর এইখান থেকেও কী হবে? একটা নির্দিষ্ট দূরত্বে যাবে, ঠিক আছে? তাহলে এটা কি হলো? ত্রিমাত্রিক। এটা হচ্ছে জেড, এটা হচ্ছে এক্স ওয়াই জেড, তাহলে তিনটে পেলাম, ত্রিমাত্রিক, ঠিক আছে? এবার দেখো, এবার হচ্ছে আমরা আমরা তখন তাহলে স্থির, সচল, গতিশীল এগুলো পেয়ে গেলাম, নির্দেশতন্ত্র পেয়ে গেলাম। এবার যেটা আমরা করব সেটা হলো দূরত্ব, বা ইংরাজিতে যাকে বলা হয় ডিস্ট্যান্স, ঠিক আছে? দেখো একটা বস্তু এখানে ছিল, ধরো এটা এ, এখান থেকে একটা বস্তু এখানে গেল বি এ, আবার ধরো অন্য একটা বস্তু এখান থেকে এখানে গেল, ঠিক আছে? আবার একটা ধরো বস্তু এখান থেকে এখানে গেল, ঠিক আছে? এই যে সময়ের সঙ্গে অবস্থান পরিবর্তন করলো, এটা হচ্ছে দূরত্ব। দেখো এটা তাহলে দূরত্ব কত? মনে করো এটা হচ্ছে এক্স, এটা ওয়াই, এটা জেড হলো। তাহলে কী হবে? এ বি ইজ ইকাল টু এক্স, এ ডি ইজ ইকাল টু ওয়াই, অ্যান্ড এ সি ইজ ইকাল টু জেড। তাহলে তিনটে অবস্থান পরিবর্তন করলো। এবার দেখো স্মরণ করবো, আমরা করবো স্মরণ। তো স্মরণ কি? স্মরণে ইংরেজি হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? এটা দূরত্বের মতনই, কিন্তু তফাৎ কি? তফাৎ হচ্ছে ধরো আগে একটা বস্তু ছিল এখানে এ, সেটা এখান থেকে এখানে গেল বি, তারপর এখান থেকে এখানে গেল সি, তারপর এখান থেকে এখানে আবার চলে এলো, ফিরে এলো, ঠিক আছে? মানে এখান থেকে এখানে গেল, এখান থেকে এখানে গেল, এখান থেকে এখানে এলো। এখানে দূরত্বটা কী হবে? দেখো যেটা আমরা আগে বার করলাম দূরত্ব, দূরত্ব কী হবে? ধরো এটা ছিল 5, এটা ধরো 3, এটা ধরো 6, ঠিক আছে? তাহলে দূরত্ব হতো, দূরত্ব আগেরটা যেটা বার করেছিলাম দূরত্ব, তাহলে কি সবগুলো যোগ করবো? দূরত্ব মানে সবগুলো যোগ করতে হবে, 5 + 3 + 6 কত হবে? 14, ঠিক আছে? কিন্তু স্মরণটা হচ্ছে শর্টেজ ডিস্ট্যান্স, মানে শর্টেজ ডিস্ট্যান্স এখান থেকে এটা যেটা পাবো, ঠিক আছে? মানে এটা তাহলে কীভাবে বার করবো? কারণ পিথাগোরাস উপপাদ্য, বা এখানে হচ্ছে দূরত্ব মানে কি হলো, যদি আমরা লিখতে পারি এখানে এ বি প্লাস বিসি প্লাস সিএ, কিন্তু স্মরণ কী হবে? শুধু এইখান থেকে যেটা সব থেকে কাছের, সেটা হচ্ছে স্মরণ। তাহলে কী হবে? দেখো এখান থেকে এইটুকু সব থেকে কাছের, মানে এটা একটা রাস্তা ছিল, এটা রাস্তা ছিল, কিন্তু সব থেকে যদি কাউকে বলা হয় শর্টে যেতে, তাহলে এটা এইটাই যাবে, তাহলে কত হবে? এসি। এটা হচ্ছে স্মরণ, ঠিক আছে? এবার হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে বেগ এবং দ্রুতি বার করব, বেগ এবং কি দ্রুতি বার করব, ঠিক আছে? দেখো ফার্স্টে আমরা করব দ্রুতি, কি? দ্রুতি, যাকে ইংরাজিতে বলা হয় স্পিড, ঠিক আছে? দ্রুতি বা কি করব? স্পিড বার করব, ঠিক আছে? দেখো এই যে বস্তুটা এখানে ছিল, এ এখান থেকে এখানে গেল, ঠিক আছে? এখান থেকে যে এখানে গেল, কি করলো? সময়ের সঙ্গে অবস্থান পরিবর্তন করলো, ছিল এখানে, এখানে গেল বিয়েতে, সময়ের সঙ্গে অবস্থান পরিবর্তন করলো, ঠিক আছে? তার মানে সময় ধরো টি, তাহলে টি সেকেন্ডে বা টি সেকেন্ড সময়ে এ থেকে বিতে গেল, কী করলো? অবস্থান পরিবর্তন করলো। এই যে পরিবর্তন করছে অবস্থান, অবস্থান পরিবর্তন করছে সময়ের সঙ্গে, কে বলা হয়? দ্রুতি। সময়ের সঙ্গে অবস্থান পরিবর্তন করলে দ্রুতি। তাহলে দ্রুতি তাহলে কী দাঁড়াচ্ছে? দ্রুতি সমান হচ্ছে অতিক্রান্ত কি দূরত্ব বাই সময়। কী দাঁড়ালো তাহলে? দ্রুতি সমান অতিক্রান্ত দূরত্ব বাই সময়, ঠিক আছে? এবার আসবো আমরা বেগ, ঠিক আছে? যাকে ইংরাজিতে বলা হয় ভেলোসিটি। কী বলা হয়? বেগ, যাকে ইংরাজিতে বলা হয় ভেলোসিটি,
ঠিক আছে, এটাও একই রকম, অতিক্রান্ত সরণ বাই সময়। সেম জিনিস এখান থেকে এখানে, এ থেকে বিয়েতে গেলাম। ঠিক আছে, তাহলে বেগ কীভাবে পাবো? বেগ একই জিনিস, বেগ সমান সরণ, ধরো টি সেকেন্ড সময়ে গেছে, সরণ বাই সময়, একই রকম জিনিস। দেখো বেগ লিখি আর দ্রুতি লিখি, সবগুলোকে আমরা ইংরাজিতে মনে রাখবো, ভি দ্বারা ডিনোট করবো, ভি দ্বারা ডিনোট করবো। ঠিক আছে, এটা মনে রাখো গড় দ্রুতি বা গড় বেগ। ধরো গড় বেগ বার করছি, গড় বেগ মানে অ্যাভারেজ। দেখো মনে করো এইখান থেকে এখানে গেছে, এ থেকে বিয়েতে টি ওয়ান সময়ে ভি ওয়ান বেগে, মানে ভি বেগে গেছে। আবার বি থেকে সি এ গেছে টি টু সময়ে ভি টু বেগে। ঠিক আছে, তাহলে গড়বেগ কী হবে? আর ধরো এখান থেকে এটা দূরত্ব হচ্ছে এস ওয়ান, এটা দূরত্ব হচ্ছে এস টু। ঠিক আছে, তাহলে গড়বেগ কী হবে? দেখো গড়বেগ হবে যে দূরত্ব দূরে গেছে এস ওয়ান প্লাস এস টু বাই টি ওয়ান প্লাস টি টু, মানে কী হলো? সরণ বাই সময়, সরণ বাই সময়। আর যদি আমি তাৎক্ষণিক দ্রুতি পাই, তাৎক্ষণিক দ্রুতি বা তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক দ্রুতি বা তাৎক্ষণিক বেগ, এটা মনে রাখবে ভি দ্বারা ডিনোট করা হয়। মনে রাখবে ভি ইজ ইকাল টু লিমিট ডেল টি টেন্স টু জিরো ডেল এস বাই ডেল টি, মানে লিমিট ডেল টি টেন্স টু জিরো ডেল এস বাই ডেল টি, মানে অতিক্রান্ত সরণ বাই অতিক্রান্ত সময়। আর লিমিট টেন্স টু জিরো, লিমিট টেন্স টু জিরো মানে লিমিট ডেল টি টেন্স টু জিরো, টেন্স টু জিরো মানে হচ্ছে দেখো টেন্স টু জিরো মানে টিটা জিরোর দিকে যাচ্ছে, মানে টি মানে এক সেকেন্ড, এক সেকেন্ডে কম কত? 1/5 মানে হাফ ধরো, বা তার থেকে একটু কম, তার থেকে একটু কম, কিন্তু জিরোর দিকে যাচ্ছে, কিন্তু জিরো নয়, জিরো নয়, জিরোর দিকে যাচ্ছে, মানে জিরোর খুবই কাছে, জিরোর কাছে খুবই কাছে, সেটাকে বলে ডেল টি টেন্স টু জিরো। ঠিক আছে, এটা কি পেলাম আমরা? তাৎক্ষণিক বেগ। ঠিক আছে, এবার আমরা ত্বরণ করব। কি করব? ত্বরণ। ত্বরণ, ত্বরণকে আমরা ইংরেজিতে এ দ্বারা লিখি, মানে অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন। যদি বেগের পরিবর্তন হয়, যদি বেগের পরিবর্তন হয় তাকে, তবে তখন সময়ের সঙ্গে তাকে ত্বরণ বলা হয়। সময়ের সঙ্গে যদি বেগের পরিবর্তন হয় তখন তাকে ত্বরণ বলা হয়। তাহলে কী হবে? বেগের পরিবর্তন মনে করো একটা গাড়ি যাচ্ছিল এখান থেকে, এইখান থেকে এত পর্যন্ত সে 5 কিমি পার আওয়ারে গেছে। ঠিক আছে, এখানে পর্যন্ত একটা স্টপেজ, আর একটা স্টপেজে ওই গাড়িটাই এইখান থেকে পরের স্টপেজে গেল কত কত, মনে করো 6 কিমি পার আওয়ারে চলে গেল, মানে কী হলো? বেগটা বাড়ালো, বেগটা বাড়ালো, তাহলে বেগের পরিবর্তন হলো। তাহলে কি হবে? তাহলে ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন বাই সময়, সময়ের সঙ্গে পরিবর্তন হচ্ছে বেগের পরিবর্তন বাই সময়, মানে হচ্ছে, তাহলে কি হতো ওটা? 6 - 5 বাই সময়, এটা হতো। ঠিক আছে, বুঝে গেছো? মন্দন কাকে বলে? এরপরে আসবো না মন্দন। মন্দন, দেখো মন্দনটাকে আমরা এ দিয়ে লিখি কিন্তু মাইনাসে, মানে ত্বরণের উল্টো, মাইনাস ত্বরণ, মানে বেগের পরিবর্তন হবে কিন্তু সেটা কমবে, বেগের পরিবর্তন হবে সেটা কমবে। মনে করো আগের ছবিটা, গাড়িটা এখান থেকে এখানে গেছে 5 সেকেন্ড, 5 কিমি পার আওয়ারে বললাম, ঠিক আছে। তারপর এখান থেকে আবার এখানে গেল ধরো 4 কিমি পার আওয়ার, তাহলে কমে গেল। দেখো তাহলে কী হলো? 4 - 5/t, দেখো এখানে তাহলে করলে, বিয়োগ করলে কত হবে? -1/t। দেখো মাইনাস চলে এলো, মাইনাস মানেই হচ্ছে মন্দন। মন্দন কি? ত্বরণের উল্টো, ত্বরণের উল্টো মানে নেগেটিভ সাইন। ঠিক আছে, লাস্ট যেটা আছে সেটা হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ। আমরা সবাই জানি যখন পৃথিবীতে কোনো বস্তু ওপর থেকে পড়ে তাকে পৃথিবী নিচের দিকে, সবসময় নিচের দিকে টানে। এই যে নিচের দিকে টানছে, কোনো বস্তু পড়ছে নিচের দিকে, আমরা যখন কোনো বলকে ওপরের দিকে ছুঁড়ে দিই সেটা কী হয়? আবার নিচে ফিরে আসে। এটা কিসের জন্য হচ্ছে? অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে,
অভিকর্ষ ত্বরণ আমরা কী দিয়ে লিখি? মনে রাখবে জি দিয়ে লিখি। হয়েছে? এবার কিছু সূত্র আছে সেগুলো মনে রাখতে হবে, তারপরে আমরা কিছু গ্র্যাফ করব, তাহলেই আজকে চ্যাপ্টারটা কমপ্লিট হবে। দেখো আবার বলে দিই একবার, বেগ, ঠিক আছে, বেগকে আমরা কী বললাম? বেশিরভাগ কী দিয়ে লিখি? ভি দিয়ে। তুই যখন দুরকম বেগ থাকবে, যে বেগ বাড়ছে কমছে দুরকম বেগ থাকবে, তখন কী করবো? প্রাথমিক বেগটাকে মনে রাখবে, প্রাথমিক বেগকে আমরা ইউ দিয়ে লিখব, আর অন্তিম বেগকে কী দিয়ে লিখবো? আমরা ভি দিয়ে লিখব। মনে থাকবে। সময় তো আমরা জানি কি আমরা টি দিয়ে লিখব, আর সরণ বা দূরত্বকে আমরা এস দিয়ে লিখব। আর যদি উচ্চতা হয় তাকে আমরা এইচ দিয়ে লিখব, বড় হাতের এইচ বা ছোট হাতের এইচও লিখতে পারো। তাহলে কি কি হলো? বেগ, প্রাথমিক বেগকে আমরা ইউ, অন্তিম বেগকে ভি, সময়কে টি, দূরত্বকে এস বা সরণকে এস এবং উচ্চতাকে এইচ। ঠিক আছে? তাহলে দেখো এবার কিছু সূত্র আছে, সূত্রগুলোকে মনে রাখতে হবে। প্রথম সূত্র হচ্ছে 1 নম্বর সূত্র, ভি ইজ ইকাল টু ইউ প্লাস এ টি। ভি ইজ ইকাল টু ইউ প্লাস এ টি। ঠিক আছে? তাহলে ভি হচ্ছে কি? এখানে অন্তিম বেগ, এটা প্রাথমিক, এটা কি? এ মানে হচ্ছে ত্বরণ এবং টি মানে সময়। ঠিক আছে? বুঝে গেছো? তাহলে এটা সূত্রটা কিভাবে আমরা প্রমাণ করছি দেখো, যদি কোনো বস্তু প্রাথমিক বেগ ইউ নিয়ে চলতে চলতে বেগ বাড়িয়ে ভি করে, যদি কোনো বস্তু প্রাথমিক বেগ ইউ নিয়ে চলতে চলতে, ধর একটা বস্তু ছিল সেটা ইউ নিয়ে চলছিল, যেতে 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 বেগ কী করলো? বাড়িয়ে দিল। আর বেগ বাড়ানো মানে কি? বেগের পরিবর্তন মানে কি হলো? সেখানে ত্বরণ চলে এলো, এ চলে এলো। ঠিক আছে? এবার কী হলো? এখান থেকে এখানে যে যাচ্ছে কী হচ্ছে? সময়ের সঙ্গে পরিবর্তন হচ্ছে। তাহলে সময়ের সঙ্গে পরিবর্তন হচ্ছে, তাহলে টি। তাহলে কী হলো? যখন বেগটা বাড়িয়ে ভি করে এবং যখন ত্বরণ এ হয়ে যায় তখন এই সূত্রটা পাই। কোন সূত্রটা? ভি ইজ ইকাল টু ইউ প্লাস এ টি। ঠিক আছে? এবার আমরা 2 নম্বর সূত্র করব। এবার আমরা 2 নম্বর সূত্র করব। 2 নম্বর সূত্র প্রায় কাছাকাছি, ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2as। দেখে নাও কি? ভি মানে তো বুঝতেই পারছো, এখানে অন্তিম বেগ, ইউ হচ্ছে প্রাথমিক বেগ, টু তো টুই, কোনো একটা কনস্ট্যান্ট, এর কোনো এটা অন্য কারোর সঙ্গে লিঙ্ক নেই, এটা টু, প্লাস এ মানে কি? ত্বরণ, আর এস মানে দূরত্ব। ঠিক আছে? 3 নম্বর সূত্র, এটা হলো 2 নম্বর সূত্র। 3 নম্বর সূত্র দেখো, 3 নম্বর সূত্র হচ্ছে, যদি আমরা লিখি এস ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এস ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এটা হলো 3 নম্বর সূত্র। মানে কি? ধরো একটা বস্তু আছে, সেই বস্তুটা ইউ বেগে চলতে চলতে টি সময়ে এ ত্বরণ অর্জন করলো, তাহলে সেটা কত দূর গেল? মানে একটা বস্তু ছিল, এখানে একটা বস্তু ছিল, সেই বস্তুটা ইউ বেগে চলতে চলতে বেগের পরিবর্তন করে ত্বরণ এতে গেল, তাহলে টি সময় পরে বস্তুটা কত দূর যাবে সেইটা কি বলছে? এস। এসটা কীভাবে বার করবো বুঝতে পারছো? এই সূত্রগুলো সবই আমাদের গাণিতিক প্রশ্নাবলীর জন্য কাজে লাগবে বা অঙ্ক করতে কাজে লাগবে। ঠিক আছে? তাহলে প্রথম সূত্র আমরা কী পেয়েছিলাম? ধরো প্রথম সূত্র আমি যদি এখানে লিখে দিই, প্রথম সূত্র ছিল ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি, এটা ছিল প্রথম সূত্র। এটা হচ্ছে দ্বিতীয় সূত্র, এটা হচ্ছে তৃতীয় সূত্র। ঠিক আছে? এইগুলো ছিল সবই ত্বরণে, সবই ত্বরণ মানে এতে। যদি আমার এগুলো মন্দনে হয়, মন্দন কি? মন্দন কি বলেছিলাম? মন্দন হচ্ছে ত্বরণের উল্টো, মাইনাসে বা মাইনাস ত্বরণ। তাহলে কী করবো? মন্দন হলেই সবগুলো, যখনই মন্দন হবে সব এখানে মাইনাস করে দাও। ঠিক আছে? যেখানে যেখানে প্লাস সেখানে সেখানে মাইনাস করে দাও। তাহলে কী হবে? ভি মাইনাস 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 মাইনাস। ঠিক আছে?
এবার লাস্ট যেটা আছে সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণটার সূত্রটা আবার কীভাবে লিখবো দেখে নাও। দেখো অভিকর্ষ যে ত্বরণটা আছে সেটা হচ্ছে এখান থেকে যখন বস্তুটা পড়ছে, এটা ভূপৃষ্ঠ, এটা হচ্ছে ভূপৃষ্ঠ, বস্তু যখন পড়ছে কত বেগে পড়ছে, নিশ্চয়ই ইউ বেগে পড়বে কিংবা ভি বেগে পড়বে, ঠিক আছে। কিন্তু এর ত্বরণটা কি জি দ্বারা লেখা হয়, অভিকর্ষ ত্বরণ জি দ্বারা লেখা হয়, অভিকর্ষ ত্বরণ জি দ্বারা লেখা হয়। তাহলে এর সূত্রটা কী হবে, এ জি মানে হচ্ছে ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ, এর জায়গায় জি বসাবো আর এসের জায়গায় এইচ বসাবো। এইচ কেন, কারণ আমি বলেছি উচ্চতা হচ্ছে এইচ, এখান থেকে এখান পর্যন্ত তো একটা উচ্চতা আছে তাই না, এখান থেকে এখান পর্যন্ত একটা উচ্চতা, তাকে আমরা এইচ দ্বারা ডিনোট করছি, ঠিক আছে। তাকে আমরা এইচ দ্বারা ডিনোট করছি, বড় হাতেরও লিখতে পারো বা ছোটো হাতেরও লিখতে পারো, ঠিক আছে। তাহলে কী হবে, তাহলে একটা বস্তু যদি আমি ছুঁড়ে দিই, একটা বলকে নিয়ে আমরা যদি ওপর দিকে ছুঁড়ে দিই, সেই বলটা কতদূর যাবে, সেই বলটা কতদূর যাবে সেটাকে আমরা বার করতে পারবো অঙ্কের সাহায্যে। তাহলে কী করবো, সেম কেস এইচ ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এখানে এর জায়গায় কী বলেছি, জি বসাবো, হাফ জি টি স্কোয়ার। তাহলে এইচ ইজিক্যাল টু হাফ জি টি স্কোয়ার, এইচ ইজিক্যাল টু হাফ জি টি স্কোয়ার, ঠিক আছে। দেখো এবারে এখানে দুটো জিনিস মনে রাখতে হবে, যদি এটা ভূপৃষ্ঠ, এটা কি ভূপৃষ্ঠ বা মাটি, যদি আমরা একটা বলকে ওপর দিকে ছুড়ি, ওপরের দিকে যাচ্ছে, দেখো ইউ বেগে ধরে যাচ্ছে, আর ধরো ওপর থেকে বলটা পড়ছে, ধরো ভি বেগের উপর যে বেগেই পড়ুক, ঠিক আছে, এটা বল যখন ওপর দিকে যাবে, যখন ওপরের দিকে যাবে, ঠিক আছে, তখন কি মনে রাখবে, যখন ওপরের দিকে যাবে তখন কি মনে রাখবে, তখন মনে রাখবে জিটা হচ্ছে প্লাস মানে ত্বরণ, আর যখন নিচের দিকে নামবে তখন মনে রাখবে জিটা হচ্ছে মাইনাস, ঠিক আছে। এবার আমরা কিছু গ্র্যাফ করব, তাহলেই আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। দেখো গ্র্যাফ তো তোমরা শিখিয়েছো, একটা এক্স অক্ষ থাকে, একটা ওয়াই অক্ষ থাকে, ঠিক আছে, এক্স অক্ষ থাকে ওয়াই অক্ষ থাকে, বুঝে গেছো। এবার ধরো এটা হচ্ছে সময়, সময় সবসময় মনে রাখবে, সময় সবসময় নিচের দিকে লিখবো, মানে এক্স অক্ষতে সবসময় সময় লিখবো, আর একটা সবসময় তীর চিহ্ন দিতে হবে, টি হচ্ছে সময়, আর মনে করো এস, এস মানে হচ্ছে দূরত্ব, ঠিক আছে, বুঝে গেছো। এবার দেখো মনে করো বস্তুটা স্থির আছে, মনে করো বস্তুটা স্থির আছে, তাহলে এর গ্রাফ কেমন হবে, মনে করো বস্তুটা স্থির আছে, স্থির, ধরো 1 নম্বর কেস স্থির আছে, তাহলে কি হবে, মানে কি হলো স্থির মানে কি, এটা হচ্ছে সরণ, এইদিকে যাবে, মানে এইদিকে অনেক দূর চলে যাচ্ছে, যাচ্ছে কি স্থির, তো যাবে কি করে, এখানে তো ফিক্স থাকবে, এটা শূন্য, স্থির মানে শূন্য, এই সরলরেখা থাকবে, এবার টি বিন্দুর উপর থাকবে বা টি সরলরেখার উপর থাকবে, এটা হলো স্থির, ঠিক আছে। এবার যদি সমবেগে চলে, 2 নম্বর কেস, ধরো সমবেগে চলছে, সমবেগে চলছে, সমবেগ মানে কি, মানে একটা যাচ্ছে আবার সময় পরিবর্তন করছে, যাচ্ছে এবং সময় পরিবর্তন করছে, এটা হচ্ছে সমবেগ, মনে থাকবে। সমবেগটা কি হলো, যাচ্ছে এবং সময় পরিবর্তন করছে। এবার 3 নম্বর কেস, যদি অসমবেগ হয়, মানে বেগটা সমান নয়, বেগে বেগে যাচ্ছে বেগে, তখন এর ক্ষেত্রে দুটো হবে, এর ক্ষেত্রে কি হবে দুটো, একটা হচ্ছে কি ত্বরণ, একটা হচ্ছে সমত্বরণ, আবার আরেকটা হচ্ছে অসমত্বরণ, একটা সমত্বরণ একটা অসমত্বরণ, ঠিক আছে। তখন কি হবে, এটা এটা হচ্ছে সমত্বরণ 1 নম্বর, এটা হচ্ছে সমত্বরণ, মানে দেখো সময়ও বাড়ছে এবং দূরত্বও বাড়ছে, সময়ও বাড়ছে এবং দূরত্বও বাড়ছে, ঠিক আছে, এটাকে বলে সমত্বরণ। আর যদি অসমত্বরণ হয় তাহলে কি হবে, এর কারণটা এরকম হবে, এটা হচ্ছে অসমত্বরণ, ঠিক আছে। এবার হচ্ছে লাস্ট যেটা করতে হবে, ছোট একটা গ্যাপ, ধরো ত্বরণটা বাড়ছিল, ঠিক আছে, ধরো এটা এ, এটা টি, ত্বরণ আর যদি সময় দেওয়া থাকে, ধরো ত্বরণ বাড়ছে, কী হবে, বাড়তে 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 একটা সময় শেষ হবে, এই কমতে 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 আবার নিচে চলে আসবে, ঠিক আছে, বুঝে গেছো। আবার কি হবে, ধরো আবার বাড়বে, আবার কমবে, আবার বাড়বে, আবার কমবে, ঠিক আছে। এটা হলো কি ত্বরণ এবং মন্দন দুটো একসঙ্গে কাজ করছে, ঠিক আছে।
আজ এই পর্যন্তই রইলো। এর পরের দিন আমরা কী করব, যে নিউমেরিক্যালগুলো আছে বিভিন্ন বইয়ের আছে, সাঁতরা বা ছায়া প্রকাশনী, সেই নিউমেরিক্যালগুলো করব এবং প্রবলেম সলভ করব এবং এমসিকিউ করব, ঠিক আছে? যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে এবং অবশ্যই কমেন্ট করে দেবে এরপর তোমাদের কী কী লাগবে সেগুলো ভালো করে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? ওকে, বাই।